2026-এর এই ডেডলি ফ্রান্সের উইকনেস কি? অলরেডি 4 ম্যাচে 13টা গোল করে রাউন্ড 16 কনফার্ম করা এই ফ্রান্সকে কি আটকানো সম্ভব? এই ফ্রান্সকে যদি আটকাইতে চায় তাহলে অপোনেন্টরে কোথায় কোথায় ফ্রান্সকে আটকাইতে হবে? ফ্রান্সের উইকনেসটা বোঝার আগে তাদের স্ট্রেংথ এবং 18-22-এর সাথে এইবারের ফ্রান্সের ডিফেন্স একটু বোঝা লাগবে। 18টায় ফ্রান্স বিশ্বকাপ জিতছে মোটামুটি সলিড ডিফেন্সিভ ইউনিট হিসেবে, যেখানে তাদের মেইন নাম্বার 9 অলিভার জিরুর কোনো গোল করায় নাই, তারপর তারা বিশ্বকাপ জিতছে কারণ তারা ডিফেন্সিভ ইউনিট হিসেবে সলিড ছিল এবং তাদের মিডফিল্ডে পল পগনার মতো একজন প্লে মেকার ছিল এবং তার সামনে গ্রিজমানের মতো একজন চান্স ক্রিয়েটর ছিল। 22-এ এসে ফ্রান্সের ফিনিশিং অ্যাবিলিটিটা ইমপ্রুভ হয়, অলিভার জিরু তো গোলে ফিরেন, কিলিয়ান এমবাপ্পে তার ফিনিশিং অ্যাবিলিটি আরও ডেভেলপ করেন, কিন্তু সেখানে 22-এ কিন্তু পল পগবার মতো কোনো প্লে মেকার ছিল না, যেই কারণে আন্তোয়ান গ্রিজমান একটু নিচে নেমে খেলতেন এবং সেখান থেকে কিন্তু ম্যাক্সিমাম টাইম তার প্লে মেকিংটা করতেন। 26-এ এসে আন্তোয়ান গ্রিজমান নাই, জেনুইন নাম্বার 9 অলিভার জিরুরও নাই, বাট যেটা হয়েছে 26-এ এসে ওসমান ডেমবেলে বলি, কিলিয়ান এমবাপ্পে বলি, এদের ফিনিশিং এবিলিটি কিন্তু আগের থেকে অনেক বেশি ডেভেলপ করছে এবং তারা প্লেয়ার হিসেবে অনেক ম্যাচিউর হয়েছে। তার সাথে ডুয়ে বারকোলার মতো কিছু ইয়াংস্টার অ্যাড হয়েছে যারা উইংয়ে স্টার্ট করলেও সেখান থেকে ড্রিবলিং করে কাটিং করে ভিতরে ঢুকতেও পারে এবং বক্সের আশেপাশে যে কোনো জোন থেকে কিন্তু শর্ট করে গোলও করতে পারে। এবং গ্রিজমান এখন না থাকলেও এই গ্রিজমানের রোলটা কিন্তু প্লে করতেছে বায়ার্ন মিউনিখে মাইকেল ওলিসে, যে কিনা খুব ভালো ড্রিবলার এবং ভালো পাসার। সে নিচে নেমে দুই হোল্ডিং মিড রাবিওট এবং সোয়ামিনির সাথে লাইনে এনে তাদের কাছ থেকে বল কানেক্ট করে মিডফিল্ড লাইনের সাথে তাদের যেই ফরওয়ার্ড লাইন আছে সেই ফরওয়ার্ড লাইনের কিন্তু লিঙ্ক আপ করতেছে এবং ফ্রান্সের ম্যাক্সিমাম চান্স ক্রিয়েট করা কিংবা মিডফিল্ডের ডুয়েল জুতা এই কাজগুলো কিন্তু এই মাইকেল ওলিসেই করতেছে। সো 18-22-এর তুলনায় এই ফ্রান্সের মেইন প্লে মেকিং ডিউটিটা কিন্তু করতেছে মাইকেল ওলিসে। এই ওলিসের স্পেশালিটি হচ্ছে তার প্লে মেকিংটা ভালো এবং সে একটা অনেক ভালো বল প্লেয়ার, অনেক ভালো ড্রিবলার। সে কিন্তু 2-3 জনের করা মার্কিং কিন্তু তার ড্রিবলিং দিয়ে বিট করে পার হয়ে যেতে পারে। এখন এই ওলিসের থেকে ফরওয়ার্ড লাইনের যে মিডফিল্ডে বলের সাপ্লাই এটা যদি স্টপ করা যায় তাহলে কিন্তু এই এমবাপ্পে বলি, ডেমবেলে বলি কিংবা ডুয়ে বারকোলা বলি, এরা কিন্তু তাদের ফেভারের জন্য সেভাবে বলের সাপ্লাই পাবে না এবং তারা যেই অ্যাকুরেসি দেখাচ্ছে, তারা যেই ডি বক্সের সামনে যে লিথাল ফর্মটা শো করতেছে সেটা হয়তো নাও শো করতে পারে। এবং আরেকটা কথা সেটা হচ্ছে যে ফ্রান্স কিন্তু এখন পর্যন্ত এমন কোনো টিমকে ফেস করে নাই যারা তাদেরকে মিডফিল্ডে চ্যালেঞ্জ জ্বালাইতে পারে এবং তারা কিন্তু যে 2022-এ যে আর্জেন্টিনার ডি পল, ম্যাকঅ্যালিস্টার, এনজো যে মিডফিল্ডের সামনে তারা মিডফিল্ড ব্যাটলে হেরে গেছিল, এরকম কোনো মিডফিল্ড ইউনিট তারা কোনো সামনে পায় নাই। সামনে হয়তো পাইতে পারে যদি পর্তুগালের সামনে পড়ে, স্পেনের সামনে পড়ে কিংবা ফাইনালে যদি সেই আর্জেন্টিনাই তাদের প্রতিপক্ষ হয়ে দাঁড়ায়। সো এই ফ্রান্স এখন কিন্তু এমন কোনো মিডফিল্ড ইউনিটকে ফেস করে নাই যে মিডফিল্ড ইউনিট তাদের সাথে বলের দখল রাখবে এবং তাদেরকে চ্যালেঞ্জ জানাবে। যেই চ্যালেঞ্জটা কিন্তু জানাইছিল একদম ফার্স্ট ম্যাচে সেনেগাল এবং ম্যাচের ফার্স্ট হাফে। সেনেগাল ম্যাচের ফার্স্ট হাফে কিন্তু সেনেগালি ডোমিনেট করছিল, তারা বল পায়ে বেটার বল সার্কুলেশন করতেছিল এবং বেটার চান্স ক্রিয়েট করতো সেনেগালি করে। সেকেন্ড হাফে ওলিসের এক দারুণ পাস থেকে এমবাপ্পে গোল পেয়ে গেলে কিন্তু মোমেন্টামটা চেঞ্জ হয়ে যায় এবং সেনেগাল কিন্তু ম্যাচে কামব্যাক দিতে পারে। এরপরে ফ্রান্স যাদের সাথে খেলছে ইরাক, নরওয়ে, সুইডেন, তারা কিন্তু ফ্রান্সের মিডফিল্ডে চ্যালেঞ্জ জানাইতে পারে নাই এবং তারা প্রত্যেকেই 3টা অথবা 4টা করে গোল কনসিড করছে। এখানে একটা কথা, ফ্রান্স এই বিশ্বকাপটা খেলতেছে কিন্তু নর্থ আমেরিকায়। এই নর্থ আমেরিকার এই বিশ্বকাপে এখন সবচেয়ে ভালো পারফরমেন্স করতেছে নর্থ আমেরিকা এবং সাউথ আমেরিকার টিমগুলো। ফ্রান্স কিন্তু এখন পর্যন্ত কোনো নর্থ আমেরিকা বলি কিংবা সাউথ আমেরিকা বলি এরকম কোনো অপোনেন্টকে ফেস করা নাই। তারা নেক্সট ম্যাচে ফেস করবে সেটা হচ্ছে প্যারাগুয়ের সাথে, কিন্তু তারা যেহেতু ফেস করা নাই, এখানে এই কন্ডিশনের যে একটা অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ আছে সেইটা কিন্তু সেটার মধ্যে দিয়ে কিন্তু ফ্রান্সের যাওয়া লাগে নাই। ফ্রান্স তাদেরকেই ফেস করছে যারা কিন্তু এই কন্ডিশনের সাথে অভ্যস্ত না। সেনেগাল আফ্রিকান টিম, ইরাক তারা তাদের ক্যালিবার অনেক নিচে, তারা আসলে ম্যাটার করে না। কিন্তু নরওয়ে বা সুইডেন বলি, এরা কিন্তু ইউরোপিয়ান টিম, তারা কিন্তু এই নর্থ আমেরিকার কন্ডিশনের সাথে ইউজ টু না। এই নর্থ আমেরিকার কন্ডিশনের সাথে যারা ইউজ টু, সেটা নর্থ আমেরিকান টিম হোক কিংবা লাতিন আমেরিকান টিম হোক, তাদেরকে কিন্তু ফ্রান্স এখনো ফেস করা নেই। সো ফ্রান্স কিন্তু কিছু জিনিস প্রুভ করা বাকি যে তারা বেটার বল প্লেইং মিডফিল্ড ইউনিটের সামনে তারা কি করবে
কিংবা মিডফিল্ডে তাদের ওলিসকে যদি ব্লক করে দেওয়া হয়, তাহলে ফরওয়ার্ড লাইনে এমবাপ্পে ডেম্বেলেরা এখনকার মতো থ্রেট ছড়াতে পারবে কি না, কিংবা এই যে কন্ডিশনার ফ্যাক্টরটা বললাম, এই কন্ডিশনে যারা অ্যাডভান্টেজ পেয়ে আসতেছে তাদের সামনে ফ্রান্স তার ওই অ্যাডভান্টেজটাকে ওভারকাম করতে পারবে কি না। এবং আরেকটা ব্যাপার আমি একটু মেনশন করতে চাই, সেটা হচ্ছে যে ফ্রান্সের ম্যাচের টাইমিং এবং স্টেডিয়াম। এই যে কন্ডিশনের ব্যাপারটা বলতেছি, নর্থ আমেরিকা কেন একটু চ্যালেঞ্জিং হতে পারে ইউরোপিয়ানদের জন্য, কারণ নর্থ আমেরিকায় যে হিট থাকে সেই হিটে কিন্তু ইউরোপিয়ানরা তাদের শীত প্রধান দেশ থেকে খেলতে আসা এই প্লেয়াররা কিন্তু এরকম কমফোর্টেবল ফিল করেন না। সেখানে ফ্রান্স যে ম্যাচগুলো খেলছে সেটা বেশিরভাগ ম্যাচ কিন্তু হচ্ছে যে লোকাল টাইমে দুপুরবেলা অথবা বিকেল বেলা, যখন রৌদ্রোজ্জ্বল একটা কন্ডিশন থাকে, ওই রৌদ্রোজ্জ্বল আবহাওয়ার মধ্যে দিয়ে। তো এবং এখানে ম্যাক্সিমাম ম্যাচগুলো কিন্তু খেলা হইতেছে আমরা এয়ার কন্ডিশন স্টেডিয়ামে দেখছি, কিন্তু ফ্রান্স কিন্তু সেই এয়ার কন্ডিশন স্টেডিয়ামে খেলে নাই, ম্যাক্সিমাম কিন্তু গরমের মধ্যে কিন্তু তারা খেলছে। তো গরমের মধ্যে যখন খেলছে, তাদের যে দুই ইউরোপিয়ান অপোনেন্ট ছিল নরওয়ে এবং সুইডেন, তারাও কিন্তু খুব একটা সুবিধা করার কথা না, এবং তারা সুবিধা করতে পারে না। কথা হচ্ছে এরকম গরমের মধ্যে তারা যদি যখন সাউথ আমেরিকান টিমকে ফেস করবে, অথবা এয়ার কন্ডিশন স্টেডিয়ামে গিয়ে যখন তারা কোনো ভালো ইউরোপিয়ান অপোনেন্ট পাবে, সেই ইউরোপিয়ান অপোনেন্টটা হওয়ার হাই চান্স পর্তুগাল কিংবা স্পেনের, তখন এই ফ্রান্স একই রিদমে পারফরমেন্স করবে কিনা সেটা কিন্তু এখনো নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। সো বেটার মিডফিল্ড ইউনিট, মিডফিল্ডে ওলিসেকে ব্লক করে দেওয়া কিংবা কন্ডিশনার চেঞ্জ, এটাতে ফ্রান্স কিন্তু এবার বিশ্বকাপে এখনো কিছু প্রুভ করা নাই, এবং এখানে কিন্তু ফ্রান্স কিছুটা এক্সপোজ হইলেও হতে পারে। সো ফ্রান্সের পটেনশিয়াল উইকনেস নিয়ে এটাই হচ্ছে আমার অ্যানালাইসিস। আপনার ফ্রান্সকে নিয়ে আপনার ফাইন্ডিংস কি, কিংবা ফ্রান্সের আরো কোনো উইক পয়েন্ট আছে কিনা যেটা আমি মেনশন করি না কিন্তু আপনার মাথায় আছে, সেরকম কিছু থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন, এবং আমার ভিডিও দেখার জন্য ধন্যবাদ।